চক্রান্ত বুঝলাম, কিন্তু তারপরও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনটা জনগণের করের টাকায় তৈরি হয়েছিল, 1 ডজনেরও বেশি কমিশন করেছিল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যার মধ্যে বেশিরভাগই মানে রিপোর্টগুলো আর কি সূর্যের আলো দেখেনি। আমি শতরূপের কাছে যাব। দেখো, উনি কেন চক্রান্ত সামনে আনেননি তার কারণটা হচ্ছে চক্রান্তটা উনিই করেছিলেন। আমি এই যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে অনির্বাণ বলার সময় বললো যে ঠিকই বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়েছিলেন, সেই সময় ঋতব্রত এখন বিজেপির ছত্রছায়ায় লাফাচ্ছে। আমি খালি অনির্বাণকে মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলটা বিজেপির ছত্রছায়াতেই বানিয়েছিলেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির ছত্রছায়াতেই তৃণমূল কংগ্রেস বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে ওনার রাজনীতি সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। আচ্ছা, চক্রান্ত শুনলাম, তুমি বা আমি কেউ এখনো জানি না যে কার সিদ্ধান্ত। আমি বলছি 1 জন 2 জন 3 জন, সিদ্ধান্ত তো কেউ নিয়েছিল। কারণ জানার জন্য 15 বছর সময় পেয়েছিলেন, এবং 15 বছর জানাননি যখন, আর এই জীবনে জানাবেন বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সুমনদা, টিএন সেশনের নামটা যেহেতু এলো এবং জ্যোতিবাবু ওনাকে মেগালোম্যানিয়াক বলেছিলেন, এটা তো ঐতিহাসিকভাবে সত্যি, সেই কথাটা রেফার্ড হলো। আমার মনে হয় বারবার খালি এইটুকু রেফার্ড হয়, বাকিটাও একটুখানি বলে দেওয়াটা ফেয়ার। আমার মনে হয় যে টিএন সেশনকে ওভারস্টেপিংয়ের জন্য সেই সময় একাধিকবার সুপ্রিম কোর্টও সাবধান করে দিয়েছিলেন। টিএন সেশন, আচ্ছা বলো তো সুমনদা, আজকে যদি ভারতের চিফ ইলেকশন কমিশনার মোদিকে ফোন করে নির্দেশ দেন যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ড্রপ করুন, ব্যাপারটাকে মোদি কিভাবে নেবেন, বিজেপি কিভাবে নেবেন, বা ভারতের মানুষ হিসেবে আমরা কিভাবে নেব? ঠিক, পাশাপাশি তুমি এটাও যোগ করতে পারতে, সেটা হচ্ছে যখন সেটা সিদ্ধান্ত জাতীয় স্তরে গৃহীত হলো, তখন জ্যোতিবাবুর পয়েন্টটা কি ছিল? জ্যোতিবাবু বলেছিলেন খুব পরিষ্কার, সেটা হচ্ছে এর জন্য যেটা খরচ, সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যয় করা উচিত না। এর বিষয়ে তুমি একমত হতে পারো, আমি দ্বিমত হতে পারি, আমি মনে করি সেটা যুক্তি নয়। কিন্তু আমার বক্তব্য, যখন সেটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো, তখন কিন্তু সিপিএম বা জ্যোতিবাবু তার দলকে রাস্তায় নেমে আন্দোলন করেননি তার বিরুদ্ধে, মেনে নিয়েছিলেন, এবং তার কার্ডটা দিতে আমার মনে আছে কলকাতায় উড়ে এসেছিলেন টিএন সেশন, হাতে জ্যোতিবাবুর হাতে কার্ডটা দিয়ে গেছিলেন। আমি খালি একদম ঠিক কথা সুমন, এবং আমি জাস্ট এটা অনেকেই হয়তো সেই সময়কার ইতিহাস অনেকে জানেন না, আমিও এটা পরেই জেনেছি, তখন আর আমার বয়স কত ছিল, 5-6 বছর বয়স। সেটা হচ্ছে টিএন সেশন নরসিংহ দেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন চিঠি লিখে যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরান। একজন সীতারাম কেসরি, আর একজনের নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সুতরাং পাঞ্জাবের ইলেকশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে পাঞ্জাবের ইলেকশন বাতিল করে দিলেন। সুতরাং টিএন সেশনকে জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন। আমার মনে হয় যে এইটা বলাটা একটা দিকের কথা বলা হচ্ছে, সেশনের পুরো ইতিহাসটা নিয়েও চর্চা হওয়া দরকার। এবার হচ্ছে আজকের কিন্তু ওনার অবদানটাও মানো। হ্যাঁ, সে তো অবদান তো শেরশার কত অবদান আছে, তো মোহাম্মদ বিন তুগলকের কত অবদান আছে, সব এসব করেছিলেন। যাক, আমি বলছি কি যে দেখো সুমনদা, আজকে মনে হয় যেটাকে যে ইতিহাস খুঁড়ে এনে আজকের আলোচনাটা হচ্ছে, একদিকে এটা অত্যন্ত জরুরি রাজনীতির আমরা যারা করি বা ফলো করি আমাদের সবার জন্য। আবার আমার মনে হয় যে আজকের বিষয়টা খুব অপ্রয়োজনীয়, কেন আজকের মোদ্দা বিষয়টা কি, মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, এই তো তার জন্য আবার ভর সন্ধ্যেবেলা এতগুলো লোককে বাড়ি থেকে ডেকে এনে বসে আলোচনা করার কি আছে? তো মমতা ব্যানার্জির বাড়ির লোকও জানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, এটা তো নতুন করে এস্টাবলিশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, দেখো গত 2 মাস ধরে এই যে একটা সার্কাস চলছে, কে কোন তৃণমূলে আছে, কে ঋত তৃণমূলে, কে মৃত তৃণমূলে, হ্যাঁ এইসব চলছে। আজকে শুনছি ববি হাকিম এই তৃণমূলে, কল্যাণ ব্যানার্জি ওই তৃণমূলে, অনির্বাণ এই তৃণমূলে, আবার সুদীপ রাহা 2 দিন আগে দেখলাম মমতা ব্যানার্জির পাশে, সে এখন অন্য তৃণমূলে। আমি তো 2 মাস ধরে অপেক্ষায় ছিলাম, এই 21শে জুলাই যত এগিয়ে আসছে আমার প্যালপিটেশন বাড়ছে। আমি খালি জানতে চাই যে এই মনীশ গুপ্ত কোন তৃণমূলে আছেন। কারণ আমরা চাই, এবং আমার বিশেষ আমার মতো গোটা বাংলার মানুষ চাই যে অন্ততপক্ষে মনীশ গুপ্ত যেন কালীঘাট তৃণমূলে থাকেন। কারণ এই যে দৃশ্যটা, যেটা আমাদের বাংলার মানুষের বছরে একবার দেখার সৌভাগ্য হয়, যে যার ওপর গুলি চলেছিল সেই মমতা ব্যানার্জি, আর যার কথায় গুলি চলেছিল সেই মনীশ গুপ্ত একসঙ্গে বসে পাগলু ডান্স দেখছে। এইরকম শহীদ ফেস্টিভ্যাল তুমি কোথায় পাবে? সুতরাং এই যে একটা শহীদ উৎসব প্রতিবার ওরা করে, এই দৃশ্য তো আমরা হারাতে পারি না। তাই আমরা মনীশ গুপ্ত যেন মনের প্রাণে আমরা চাই যে হাজরায় হোক কি যে চুলায় হোক, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পাগলু ডান্স দেখে আমাদের এই বার্ষিক দৃশ্যসুখটা উনি করা থেকে বিরত না থাকেন। অন আ ভেরি সিরিয়াস নোট সুমনদা, 2টো কথা। প্রথম কথা হচ্ছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, সঠিকভাবে আমি কথাগুলো রিপিট করতে চাই না, যে কথাগুলো বিশ্বনাথ স্যার বললেন, তুমি বললে, যেগুলো উঠে আসলো, মমতা এটা সত্যি কথা। এপিক কার্ডের জন্য কেউ রাইটার্স বিল্ডিংয়ে যেতে যাবে কেন? আমাকে যদি এপিক কার্ডে ভোট করাতে হয়, যাবো তো ইলেকশন কমিশনের অফিসে। রাইটার্স বিল্ডিং থেকে তো ঠিক হবে না, কি আজকে ধরো নবান্ন থেকে তো ঠিক হবে না যে ভোটটা কি প্যাটার্নে হবে। ঘেরাও করার তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও করতেন। উনি সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন নির্বাচিত একটা সরকারকে উপড়ে ফেলতে। এবার আমি তোমায় বলি সুমনদা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে বয়ানটা পাল্টাতে হলো? বিশ্বনাথ স্যার একটা পার্সপেক্টিভ বলেছেন, এটা হয়তো ঠিক হতেও পারে, আমি তর্কে যাচ্ছি না। আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন উনি বিরোধী ছিলেন, তখন ওনার রাজনীতি ছিল যে একটা নির্বাচিত সরকারকে 356
জারি করে বাতিল করতে হবে, রাষ্ট্রপতি শাসন ইস্যু করতে হবে, যে কোনো ইস্যুতে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করতে হবে। যেদিন উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে বসলেন সেদিন এই নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে 356 জারি করার রাজনীতি তখন ওনার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে পারত। রাজ্যের পুলিশের এখতিয়ারকে ওভার পাওয়ার করে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্ত, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সেটা চাইবেন না, সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হন, যেই হন না কেন, কোনো মুখ্যমন্ত্রীরা চাইবেন না। এটা পয়েন্টটা আমি জাস্ট তোমায় যোগ করছি, কর্মসূচিটার নাম ছিল মহাকরণ অবরোধ। যে মুখ্যমন্ত্রী নবান্ন অবরোধকে অ্যাকশন নিচ্ছেন তিনি কি করে বলবেন যে তার অতীতে মহাকরণ অবরোধ ছিল? নামই ছিল মহাকরণ অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিরোধের থেকেও ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা বা দায়িত্ব বেশি বলে আজকে দাঁড়িয়ে দাবি করছি না। নাহলে সুমনদা একটা কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, এই যে এখন এরা দাবি করেছে না যে ভিক্টোরিয়া হাউসের সামনে করবে এবং সরকার থেকে রিজেক্ট করেছে, আমি বলছি সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বদলার রাজনীতি আমাদের করতে হতো, আমরা দাবি করতাম পশ্চিমবঙ্গ সরকার থেকে আইন করে দেওয়া উচিত পশ্চিমবাংলার প্রতিটা রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পাবে, খালি তৃণমূল কংগ্রেস ছাড়া। সার্কুলার ইস্যু করা উচিত। তার কারণটা হচ্ছে সিমিলার একটা সার্কুলার তৃণমূলের আমলে ইস্যুড হয়েছিল, একেবারে অশোক স্তম্ভ দেওয়া সরকারি লেটার হেডে লেখা নাম করে যে এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক, এআইটিসি খালি 21শে জুলাই সমাবেশ করবে, এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সমিতি করার অনুমতি পাবে না। সরকারি অর্ডার ইস্যু হয়েছিল, সেই অর্ডার এই হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেটা বাতিল হয়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। অতএব যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তখন ওনার এই ফেলে আসা অতীতটা, যে উনি যে নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইতেন রাষ্ট্রপতি শাসন জারি করে, উনি যে সব ব্যাপারে সিবিআই তদন্ত চাইতেন, সেই অতীতকে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব অস্বীকার করতে হবে। অতএব একটা নতুন অজুহাত এনেছিলেন সেই দিনের ইতিহাসটাকে পাল্টানোর, কিন্তু ইতিহাস খুব নির্মম। মাটির 100 ফিট গভীরে খুঁড়ে পুঁতে দিলেও একদিন না একদিন সেখান থেকে মাথা চাড়া দিয়ে বেরোয়। তবে আমি বলছি যে আজকের তারিখে দাঁড়িয়ে আমার এটাই বক্তব্য সুমনদা, যে আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি না, আজ ধরুন পেপার লিক হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে দেশ জুড়ে আত্মহত্যা করছে, আজ সোনাম ওয়াংচুক এতদিন ধরে অনশনে বসে আছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সরকার উদাসীন, আজকে বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর দোকান ভাঙা হচ্ছে, একটা কালা কানুন জারি করা হচ্ছে বিরোধীদেরকে গ্রেপ্তার করার জন্য। এমন অবস্থায় এই 2-3টে মানে কি বলবো মাফিয়া গ্যাংয়ের ওই কে 21শে জুলাই করবে, কে ওই আইনি অধিকার আছে, আইনি অধিকার চিহ্নের জন্য লড়ছে না, লড়ছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কোটি টাকার পার্টি ফান্ডের জন্য। সুতরাং এদের এই সার্কাস দেখে আজকের রাজনীতি সত্যিকারের ইস্যুগুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।